কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আটকের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে মুনিয়া হত্যাকাণ্ড। তৌহিদ আফ্রিদির সঙ্গে মুনিয়ার ফোনালাপ ফাঁসের পর নতুন করে প্রশ্ন উঠেছে, কারা কি স্বার্থে হত্যা করেছে মুনিয়াকে? কেনই বা হাই প্রোফাইল ব্যবসায়ীকে আসামি বানানো হলো? আফ্রিদি, ডিবি হারুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, দিলীপ কুমার আগরওয়াল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকরা কিভাবে জড়িত ছিলেন? সবচেয়ে বড় কথা, মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়ার রোলটাই বা কি? সেটা আমার বিষয়, আমি তাকে ইয়ে করবো। তোমার জায়গার বিষয়ে কি আমাকে বলছো? তো সেটা বলছো 10 কোটি টাকা 10 টাকা কম হলে 1 টাকা কম। এটাই তো আপনি করছেন। শফিক সাহেব বলছে বসুন্ধরা এমডির নাম ঢুকাই দাও, বসুন্ধরা এমডির নাম আপনি ঢুকাই দিয়েছেন। এটা তো ধরেন আত্মহত্যা প্ররোচনা একটা মামলা। এই আগে তো ছিল ধরেন অপমৃত্যু না হয় আত্মহত্যা প্ররোচনা মামলা। যা করতেছে আমি করতেছি, এগুলো এখন কাউকে কিচ্ছু বলবো না। তুমি তোমার মতো করে তোমারটা কথা বলবে আর কি। আজকের অনুসন্ধানে আমরা বের করে আনার চেষ্টা করব থলের বিড়াল। প্রথমেই চলুন শুনে নেওয়া যাক তৌহিদ আফ্রিদির সঙ্গে ফাঁস হওয়া মুনিয়ার সেই কনভারসেশন। হ্যাঁ, হ্যালো, কই 13 নম্বর রোড না? হ্যাঁ তারপর ব্লক না? হ্যাঁ, তাহলে আমি মনে হয় তোমার বাসার এখানে। বাসার সামনে? আচ্ছা, আমি বলতেছি। আমি কি গাড়ি বাইরে রাখবো না ভিতরে রাখবো? ভিতরে পার্কিং আছে। তোমার পার্কিং কিছু কোনো গাড়ি নাই? আমার তো এমনি একটা পার্কিং আছে, তো এখন গাড়ি কেন থাকবে? আগে আমি ফোন দিই। দাঁড়ান, প্রবলেম হবে? কি প্রবলেম? বলতেছি আর কি, প্রবলেম হবে নাকি? এই কনভারসেশন কি প্রমাণ করে? প্রমাণ করে মুনিয়ার বাসায় নিয়মিত যাতায়াত ছিল তৌহিদ আফ্রিদি। রাত বিরাতে দেখা হতো তাদের। এমনকি মাতাল অবস্থাতেও তৌহিদ আফ্রিদি ছুটে গেছেন মুনিয়ার কাছে। অথচ মুনিয়া হত্যার পর 7-5 না ভেবেই দ্রুততম সময়ের মধ্যে মামলা করা হলো বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভিরের নামে। আফ্রিদিরা মামলার আসামি হওয়া তো দূরে থাকুক, থেকে গেছেন সন্দেহ তালিকারও ধরা ছোঁয়ার বাইরে। মূলত ডিবি হারুনের পরামর্শে আফ্রিদিকে বাঁচাতে মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া মামলায় ফাঁসিয়েছেন শীর্ষ ব্যবসায়ীকে। প্রাথমিকভাবে পুলিশের কাছে মনে হয়েছিল সাধারণ একটি আত্মহত্যা মামলা, কিন্তু উপর মহলের নির্দেশে কেবলমাত্র বসুন্ধরা গ্রুপের এমডিকে ফাঁসাতেই সেই মামলাটি হয়ে ওঠে আত্মহত্যা প্ররোচনা মামলা। উপর মহলের নির্দেশে বসুন্ধরার এমডির নাম ঢোকানোর বিষয়টি স্বীকার করেছেন খোদ তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গুলশান জোনের উপ পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। চলুন তার স্বীকারোক্তির অডিওতে কান পাতা যাক। আমি সত্য কথাটাই বলছি, এটার সিদ্ধান্তটা সম্পূর্ণ আমাদের কর্তৃপক্ষের নেওয়া। কর্তৃপক্ষ বলতে তো আমরা তো ধরেন এই ঘটনা তো আমরা পুলিশ কমিশনার ওনার সাথে যোগাযোগ করছি, উনি হয়তো কার কার সাথে যোগাযোগ করেছেন এটা তো আমরা জানি না। হ্যাঁ, তখন হচ্ছে শফিকুল ইসলাম স্যার, মানে এই মামলাটা কিভাবে রুজু হবে অনুমতিটা এটা তো আমাদের ওনারাই মানে আচ্ছা কমিশন দিচ্ছেন। এটা তো হ্যাঁ ডিএমপি হেডকোয়ার্টার থেকে বলছে আমাদেরকে। ঘটনাটা যখন আপনার হলো, তারপরে তো এই ঘটনার বিষয়গুলো তো আমরা তাদেরকে বলছি, বলার পরে সব বিবেচনা করে ওনারা বলতে পরে ওনারা আমাদেরকে যেটা বলছে যে নাম দিয়ে মামলা করা। আমরা তো যে ওখানে গিয়ে আমরা তো এগুলো দেখে তারপর তো এই বিষয়গুলো যখন তাদেরকে বলা হয়েছে তখন কর্তৃপক্ষ মানে প্রথম তো ছিল যে এটা আর কি আপনার ইয়ে করে মামলা হবে, মানে নাম ছাড়া আর কি। হ্যাঁ, পরে আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে যেটা বলছে যে নাম দিয়ে মানে বসুন্ধরা এমডির নাম দিতে বলছে তখনকার কমিশনার শফিক সাহেব। এটাই তো বিষয়। হ্যাঁ, আমার ভূমিকাটা হচ্ছে আমরা এই বিষয়টা জানার পরে তো আমরা বলছি। পরে প্রথম যে এটা ধরেন একটা আত্মহত্যার মানে অপমৃত্যু মামলা হওয়ার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে হয়তো মিডিয়ার চাপ থাকতে পারে বা বিভিন্ন ভাবে ছিল, পরে অবশ্য এটা আত্মহত্যা প্ররোচনা মামলা হয়েছে। এটা তো মানে আমি আপনাকে বললাম এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি আর আমার আসতে পারে আর ডিসি কি কম, কারণ এটা বসুন্ধরা এমডির নাম এখানে আসবে কি আসবে না এই সিদ্ধান্ত তো এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো ডিসি এডিসি এসি ওসির নাই, তাই না? এটা তো একটা বিরাট বড় বিষয়। এটা কর্তৃপক্ষ বিবেচনা করছে, তারাই হয়তো কার কার সাথে কথা বলছে আমরা জানি না, তো তারপর তাদের পারমিশন তাদের অনুমতিতে পরে এই মামলা। দেখেন অনেকে অনেক ধরনের কথা বলে, একটু
আপনি নিজেও জানেন এখানে আমার কোনো ইন্টেনশনও নাই, বা ওই যে অনেকে বলে ওই যে অনেকে ফিনান্সিয়ালি বেনিফিট করতে যায়, এগুলো অনেক কিছু বল, কিন্তু আসলে আপনি আমার চিনেন, আমার এগুলোতে কোনো আগ্রহও নাই। আর এই যে এইগুলা নাটকবাজি করার কোনো মানে আমারও সাজে না, মানে এটা আপনি জানেন। সাধারণভাবে চলছি, আমি একটা স্বাগত কাজই করছি, কিন্তু এখন এই বিষয়গুলো তো সবসময় তো আমাদের পক্ষে কন্ট্রোল করার সুযোগ থাকে না। এটা তো অনেক বড় একটা বিষয়, জোনাল ডিসি কি করার ক্ষমতা আছে এটা এখন স্যাররা হয়তো বিবেচনা নিচ্ছে, ওনারা কথা বলছে, কথা বলে ওনারা হয়তো এমন হতে পারে যে আরো শীর্ষ পর্যায়ে কথা বলে ওনারা হয়তো ক্লিয়ারেন্স নিচ্ছে, সেটা হতে পারে। আমরা তো কারোর সাথে কথা বলতে পারি না, আমরা ডিএমপি হেডকোয়ার্টারে যোগাযোগ করছি। মানে শফিক সাহেব আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে এর বাইরে তো আপনি যেতে পারবেন না, সেটাই তো আপনি করছেন। হ্যাঁ সেটাই তো আপনি করছেন। শফিক সাহেব বলছে বসুন্ধরা এমডির নাম ঢুকাই দাও, বসুন্ধরা এমডির নাম আপনি ঢুকাই দিয়েছেন। এটা তো ধরেন আত্মহত্যা প্ররোচনা একটা মামলা। এই আগে তো ছিল ধরেন অপমৃত্যু না হয় আত্মহত্যা প্ররোচনা মামলা। এই আর এটা সাধারণ মামলা। এই মামলাটা কিন্তু এত মানে নর্মাল খুব গুরুত্বপূর্ণ মামলা হয়ে গেছে কেন, যেহেতু এখানে বসুন্ধরা এমডি মহোদয়, যেহেতু উনার নামটা আছে এখানে, এই জন্য মামলাটা খুব বেশি সারা বাংলাদেশে পরিচিত হয়েছে। কিন্তু উনার নাম থেকে যে কোনো একটা মানুষের নাম থাকলে তো এটাকে মাথায় নিত না। অর্থাৎ তৎকালীন ডিএমপি কমিশনার শফিকুর রহমানের নির্দেশে বসুন্ধরার এমডির নামে আত্মহত্যা প্ররোচনা মামলায় ঢোকানো হয়। আর এই শফিকুর রহমান ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিয়োগকৃত পুলিশ কমিশনার। অর্থাৎ কামাল, আনিস, হারুন আফ্রিদি, দিলীপ কুমার গংরা পরিকল্পনা করে ফাঁসিয়েছেন বসুন্ধরার এমডিকে। তারাই নিয়ন্ত্রণ করেছেন মুনিয়ার বোন নুসরাত তানিয়াকে। এদিকে ফ্যাসিস্ট সরকারের রথী মহারথীরা বিদায় হলেও মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া এখনও টাকা কামাইয়ের জন্য দেন দরবার চালিয়ে যাচ্ছেন। কথিত ভাই মামুনকে দিয়ে চালাচ্ছেন দর কষাকষি। জানা গেছে এই তানিয়া তার স্বামীকে 2 পয়সার পাত্তা দেন না। বাসায় হোটেলে নিয়মিত একান্তে সময় কাটান ভাই বলে পরিচয় দেওয়া এই মামুনের সঙ্গে। এমনই কিছু চাঞ্চল্যকর ছবি, ভিডিও এসেছে আমাদের কাছে। যেখানে তাদের অন্তরঙ্গতার বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে। অন্যদিকে তানিয়া মামুন গ্যাংদের একাধিক ফোন কনভারসেশনে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়ার বিষয়টি উঠে এসেছে। চলুন কয়েকটি ফোন আলাপে কান পাতা যাক। ভাইয়া এটা যদি মিউচুয়াল করে দিতে পারেন তাহলে আমি বললাম যে আমার বোন তো এটা টাকার বিনিময় করবে না, এটা তো মানবিক কারণে সেটা করতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু যদি আমার জমিটার টাকা নিয়ে দিতে পারো তাহলে বলো। বলছি যে আমার জমিটার যদি টাকাটা দিতে পারো নিয়ে, বা আমার জমিটা ছেড়ে দেওয়াইতে পারো, সেটা আমার বিষয়, আমি তাকে ইয়ে করবো। সেটা আমি বলছি। তোমার জায়গার বিষয়ে কি আমাকে বলছো? তো এটা বলছো না না না, এটা হালকা একটু বলছি, মানে বুঝো নাই তুমি? বুঝছি। তুমি তোমার মতো করে তোমারটা কথা বলবে আর কি। আর হ্যাঁ বলো। এই তো এই আর কি। আচ্ছা তো একটু ধরো তো, একটা কল ঢুকতেছে, একটু দাঁড়া, কল দিতেছে তোমাকে। যা করতেছে আমি করতেছি, এগুলো এখন কাউকে কিচ্ছু বলবো না। তোমাকে বললাম যে 2 কোটি টাকা দাও, দিয়ে ওরা আমি ফ্ল্যাট গুলো রেজিস্ট্রি করে দেই, 2টা ফ্ল্যাট দিয়ে আমি তোমার সাথে ব্যবস্থা করতেছি। আমি মামলা তুলে নেওয়ার দায়িত্ব নিলাম তো ভাই। তারপরে দরকার সাহেবের সাথে একটা এগ্রিমেন্ট হোক বা একটা পে অর্ডার হোক, যে এই পে অর্ডারে এই পর্যন্ত ইয়ে থাকবে, বা তৃতীয় পক্ষ একজনকে রাখি, সাথে অসুবিধা কি? আমি আমার এই কাজে পরাজয় হওয়ার জন্য নামি নেই ভাই। শুধু কি তাই, বসুন্ধরা গ্রুপ থেকে টাকা সংগ্রহ করতে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল পাঠিয়েছেন নুসরাত জাহান তানিয়া। আগের উকিলকে সরিয়ে নতুন উকিল নিয়োগের এনওসি নিয়েও কথা বলেছেন। আমি ধরেন আরেকজন লয়ার যদি আমি ইনভলভ করি, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? না কোনো কারণ না, এটা আমার ডিটেইলে থাকুক স্যার। আমার কথা হচ্ছে কি, আমি আঙ্কেলকে আচ্ছা বাদ দিলাম, নিয়ে রাখতে চাচ্ছি। আমি তো সাবমিট করবো কি করবো না সেটা আমার, যেটা ডিপেন্ড করবে পরবর্তী কার্যক্রমের উপর। আর সেই কথা বলার অডিও পাঠিয়ে দাবিকৃত চাঁদার একাংশ পেতে চেষ্টা চালাচ্ছেন। এই মামুনকে নিজের আপন ভাইয়ের চেয়ে বেশি আপন দাবি করেন তানিয়া, অথচ তার সঙ্গে তার গোপন সম্পর্ক। মামুন ভাইয়ের সাথে আর কথা হয়েছে? ওনার সাথে এমনি যোগাযোগ আছে নাকি?
হ্যাঁ ভাইয়া আছে, যোগাযোগ আছে। ওনাকে বললাম যে নুসরাত আপু কিন্তু আমার বোন, ঠিক আছে, মুনিয়া ছিল আমার বাচ্চার মতো ছোট বোন, কিন্তু উনি আমার বোন। ওনাদের সাথে আপনার যেরকম ভালো সম্পর্ক আমার সাথে ভালো সম্পর্ক। আপনি যে কোনো কিছুতে আপনি আমাকে হয়তো ভুল বুঝতে পারেন, ভুল বোঝার দরকার নেই। ভুল বুঝে নাই, আমাকে জিজ্ঞেস করছে আর কি যে ওই ভাইয়া সেদিন লাইনে ছিল তো, মিজান তো হুট করে ওর ফোনটা আমাকে এনে দিছে না আপনার সাথে কথা বলতে, তখন ভাইয়া লাইনে ছিল। ভালো ফেল তুলতে হবে, কোর্টে দাঁড়াইতে হবে না, কোর্টে দাঁড়াইতে হবে, লয়ার দিয়ে দেবে। তারপর ওইটা বললাম, হ্যাঁ তোদেরকে একটা পেমেন্ট দিয়ে কথা আছে ওদের সাথে। পরশুদিন তরশু আছে বুঝছো, আজকে তো প্রথম অফিস, 5 দিন সময় আছে, এটাকে এই সপ্তাহে ফিনিশ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি ভাই। এটা শেষ করার দায়িত্ব আমার, তুমি আসো, বাকিটা আমি দেখতেছি ভাই। কাজ করলে করতে হবে, না করলে না, এইসব কথা বললে তো লাভ নাই আছে। বেটা আমি কি মামলা তোর বাপ লাগে তুলে দেবে? 10 কোটি টাকা 10 টাকা কম হলে 1 টাকা কম। তোর সাথে যেটা নিয়ে কথা হয়েছে সেইটা করবি, শেষ করবি, টাকা দিবি, শেষ। তোর সাথে আমার সম্পর্ক কি? মামলা শেষ হয়ে যাবে, টাকা দেন। আকবর সুবেন সাহেবের সাথে বসাই দেখ, হ্যাঁ করে দেখ, উনি বলুক, উনি আমাকে চেক দেন। 2021 সালের 26 এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে আলোচিত মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ঘটনার মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোবহান আনভির সহ 8 জনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করা হয়। আর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে মুনিয়ার হত্যার নেপথ্যে হাত থাকতে পারে আফ্রিদির। এ বিষয়ে জানতে চাইলে সিআইডির এক কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে তারা এই ধরনের তথ্য প্রমাণ পেয়েছেন। মুনিয়া হত্যা মামলার তদন্ত শেষে 2022 সালের 18 অক্টোবর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই জানায়, হত্যাকাণ্ডে আগের অভিযুক্তদের সংশ্লিষ্টতা মেলেনি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। প্রতিবেদনে আরও বলা হয়, তদন্তে হত্যা বা ধর্ষণের অভিযোগের সত্যতা খুঁজে না পাওয়ায় বসুন্ধরা গ্রুপের এমডি সহ সব আসামিকে খালাস করে দেওয়া হয়েছে। এর আগে মুনিয়ার বোন নুসরাতের করা আত্মহত্যার প্ররোচনার প্রথম মামলায়ও পুলিশ তদন্ত প্রতিবেদন এবং আদালত থেকে খালাস পান বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোবহান আনভির। আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার বলেন, সাইম সোবহান আনভির একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং দেশের একটি শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি। দেশে বিদেশে তার রয়েছে ব্যাপক খ্যাতি ও সুনাম। তার সুনাম ক্ষুণ্ণ করা এবং বসুন্ধরা গ্রুপের ব্যবসার ক্ষতি করার হীন উদ্দেশ্য নিয়ে দুটি সম্পূর্ণ ষড়যন্ত্র মিথ্যা মামলা সাজানো হয়, যা দীর্ঘদিন তদন্তের পর পর্যায়ক্রমে মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি জানান, বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে বাদী নুসরাত জাহান তানিয়ার সঙ্গে তৎকালীন বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল যোগ দেয়। তারা ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপবাদ ও ভুল তথ্য ছড়ায়। বাদী নুসরাতও সরাসরি এসব টকশো ও অনলাইন মিটিংয়ে অংশ নেন এবং বিভিন্ন ভুল তথ্য ছড়ান। আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি, আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত। পুলিশের তদন্ত প্রতিবেদন, আদালতের খালাসের আদেশ ও পিবিআইয়ের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে এসব ষড়যন্ত্র মিথ্যা প্রমাণিত হয়েছে। এদিকে আফ্রিদির আটক হওয়ার পর মুনিয়ার সঙ্গে তার ফোনালাপ ও ভুক্তভোগী একাধিক নারীর বক্তব্যে এখন ফেঁসে যাচ্ছেন মুনিয়া হত্যা মামলার মূল হোতা আফ্রিদি। মুনিয়া হত্যার ঠিক পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করলেও বড় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। দেশের ইতিহাসে এত দ্রুততম সময়ে হত্যা মামলা হওয়া এবং তার চেয়েও দ্রুত আদালতের নির্দেশ প্রমাণ করে এগুলো সবই আসলে পূর্ব পরিকল্পিত। সেদিন কোনো প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে সাইম সোবহান আনভিরকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। মূলত আফ্রিদিকে আড়াল করতে ডিবি হারুনের পরামর্শে ঘটনা হয় এই ঘটনা। আর মামলা দায়েরের মাত্র 14 ঘণ্টার মধ্যে আনিসুল হকের প্রভাবে আদালত দেশের শীর্ষ ব্যবসায়ী সাইম সোবহান আনভির সহ আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে, যা যে কোনো হত্যা মামলা বা এ ধরনের ঘটনার জন্য ইতিহাসের সবচেয়ে দ্রুততম সিদ্ধান্ত। তাও আবার কার বিরুদ্ধে? দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে। বোঝাই যাচ্ছে এটা আসলে অনেক বড় ষড়যন্ত্রের অংশ। আর এগুলো সবই কামাল, হারুন, আফ্রিদি, আনিসুল হক গংদের ক্ষমতার তেলেশমাতি। অর্থের লোভে যে কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এরা সিদ্ধহস্ত। আর এই সিন্ডিকেটের পেছনে কল কাঠি নাড়েন আরেক নাটের গুরু ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়াল। একটু পেছনে ফিরে তাকানো যাক। যেদিন মুনিয়া নিহত হন সেদিন ছিল রমজান মাস। ইফতারির 1 ঘণ্টা আগে মুনিয়া ও তার বোনের ফোনালাপে জানা যায় ইফতারির পর 2 বোন মিলে শপিং করবে। ইফতারির পরে বড় বোন এসে দেখে মুনিয়া আত্মহত্যা করেছে। তার ঝুলন্ত শরীর নিচে নামানোর 1 ঘণ্টার মধ্যেই এটাকে হত্যা মামলায় রূপান্তর করে মামলা দায়ের করা হয়।
সেদিন রাত্র 8টা বা 8:30টার দিকেই মামলা রুজু হয়। একটা ক্রিমিনাল মামলায় মানে এনওসি দিয়ে দিছে, এই মামলা তুলতে আর কোনো বাধা আছে? জাস্ট এখন সে শুধু দাঁড়াইতে হলে দাঁড়াবে, না হলে উকিলাকে তারপরে। সেদিন সকালেই আদালতের নির্দেশ এবং মামলার আসামিরা বিদেশ যেতে পারবে না। বোঝাই যাচ্ছে গোটা ষড়যন্ত্রের সঙ্গে মুনিয়ার বোনও কম বেশি জড়িত ছিল। মূলত কামাল হারুন আফ্রিদিদের উস্কানি, সমর্থন এবং অর্থের লোভে তিনিও দিশেহারা হয়ে পড়েন। আর শীর্ষ ব্যবসায়ীকে ফাঁসাতে পারলে মাঠ গরমের পাশাপাশি মোটা অর্থ আত্মসাতের সুযোগ কে না নিতে চাইবে।